কলকাতা ডক্টর রেপ অ্যান্ড মার্ডার কেসের এখন হিয়ারিং ডাইরেক্ট সুপ্রিম কোর্টে হচ্ছে। অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাকে গ্রহণ করেছেন। আর এই মামলার শুনানি থেকে উঠে আসছে খুব 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট। পশ্চিমবঙ্গ সরকারকে রিপ্রেজেন্ট করছেন কপিল সিব্বল, সিবিআইকে রিপ্রেজেন্ট করছেন তুষার মেহতা, ডক্টরস অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করছেন সিনিয়র অ্যাডভোকেট মনিন্দর সিং জি। অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 5টা মেন জিনিস এখানে পয়েন্ট আউট করেছে, যেটা তোমাদের সকলের জানা উচিত। সব থেকে প্রথম তো এফআইআর কেন এত দেরিতে রেজিস্টার করা হলো, এইটাকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ দেখো, মানুষ যতই প্রোটেস্ট করুক, যতই রাস্তায় নেমে বলুক উই ওয়ান্ট জাস্টিস, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে জাস্টিস কিন্তু এভিডেন্সের ওপরে বেস করে, ফ্যাক্টস কি বলছে, সার্কামস্ট্যান্সেস কি ছিল, এই সব কিছুর ওপর ভিত্তি করে জাজমেন্ট পাস করা হয়। তাই কাউকে যদি সত্যিকারের ন্যায় বিচার পেতে হয়, তাকে সবার আগে এফআইআর করতে হয় ক্রিমিনাল কেসে। তো এফআইআর এত দেরি করে কেন রেজিস্টার করা হলো? যেই ঘটনা সকাল 10:10 নাগাদ হসপিটাল অথরিটির নজরে এসে গেছিল, তারপরে পোস্টমর্টেম কন্ডাক্ট করা হলো ডেড বডির ওপরে। পোস্টমর্টেম রিপোর্ট যেখান থেকে পরিষ্কার হয়ে গেছিল কি নির্মমভাবে রেপ অ্যান্ড মার্ডার করা হয়েছে, তারপরেও রাত 11:45-এ গিয়ে এফআইআর রেজিস্টার করতে হলো। প্রশ্ন করলেন জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, কেন কোনো হসপিটাল অথরিটি এফআইআর রেজিস্টার করেনি? হসপিটাল অথরিটি এতক্ষণ কি করছিল? অটোপসি রিপোর্ট থেকে রেপ অ্যান্ড মার্ডার প্রমাণিত হয়ে গেছিল। অটোপসি রিপোর্ট হচ্ছে এমন একটা রিপোর্ট, এটা হচ্ছে এক ধরনের ডেড বডিকে এক্সামিনেশন করার পদ্ধতি, যেটার সাহায্যে মৃত্যুর কারণ কি ছিল, জেনারেল ম্যানার অফ ডেথ কি ছিল জানার চেষ্টা করা হয়। তো এই রিপোর্ট এসে যাওয়ার পরেও কেন দেরি হলো এফআইআর রেজিস্টার করতে? প্রিন্সিপাল তখন কি করছিল জিজ্ঞেস করলেন জাস্টিস চন্দ্রচূড়। কেন সবার প্রথমে এই ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার কেসকে একটা সুইসাইডের ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? প্রশ্ন করলেন জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। কপিল সিব্বলকে জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় দেখে বললেন যে আমি খুব খুশি যে তুমি এই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছো। দ্বিতীয় পয়েন্ট, পশ্চিমবঙ্গ সরকারের এটা কখনো উচিত নয় যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের বিরুদ্ধে তার ক্ষমতার প্রদর্শন করুন, এটা শোভা পায় না। এত বড় ঘটনা ঘটেছে, প্রোটেস্ট তো তারা করবেই। শান্তিপূর্ণ প্রোটেস্টকারীদের ওপরে কোনো পাওয়ার ব্যবহার করা ঠিক নয়। এরই সঙ্গে সিজিআই রিকোয়েস্ট করলেন ডক্টরসদের, তোমরা নিজের কাজে ফিরে যাও, তোমাদের প্রোটেকশন আর সেফটি আটমোস্ট প্রায়োরিটির সাথে হ্যান্ডেল করা হবে। সব থেকে ইম্পর্টেন্ট, অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করার কথা বলেছেন, যেখানে থাকবেন বড় বড় ডাক্তাররা। এনাদের থেকে মেডিকেল ওয়ার্কার্সদের সেফটি রিলেটেড পরামর্শ নেওয়া হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এই ডাইরেকশন দেওয়া হয়েছে। 4 নম্বর পয়েন্ট, মব ইনসিডেন্ট, হসপিটাল এরিয়াকে ভাঙচুর করার জন্য প্রতিবাদকারী ডাক্তারদের ওপরে অত্যাচার করার এই ঘটনাকে তীব্রভাবে নিন্দা করেছেন। বলেছেন এই যে ভেন্ডালিজমের ঘটনা ঘটেছে, 7,000 মানুষ পৌঁছে গেলেন আর পুলিশ অফিসাররা কোনো খবরই পেলেন না, তারা নার্সেদের চেঞ্জিং রুমে গিয়ে লুকিয়ে পড়লেন, এটাকে কঠোরভাবে ক্রিটিসাইজ করে বলেছেন যে অ্যাবসলিউটলি ল অ্যান্ড অর্ডার ফেল করে গেছে পশ্চিমবঙ্গে। তাই জন্য সিআইএসএফকে নিযুক্ত করা হয়েছে আরজিকর হসপিটালকে প্রোটেক্ট করার জন্য আর ডাক্তারদের সেফটির জন্য, আর রেজিডেন্ট ডাক্তারদের সুরক্ষার জন্য হোস্টেলেতেও প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। কারণ এই প্রোটেস্ট করার পরে রেজিডেন্ট ডাক্তারদেরও থ্রেট দেওয়া হচ্ছে। হসপিটালে মানুষদের পরিষেবা দেওয়ার জন্য থাকেন 700 ডক্টরস, এখন কত পড়ে আছে জানেন? 250 ডাক্তার পড়ে আছে এই রিপোর্ট থেকে, তাই দেখা যাচ্ছে বেশিরভাগ ডাক্তারেরাই চলে গেছেন কারণ ওনারা সেফটি ফিল করতে পারছেন না। 30 থেকে 40 জন ফিমেল ডক্টরস, 60 থেকে 70 জন মেল ডক্টরস এখন হসপিটালে রয়েছেন। ভেন্ডালাইজিং এর ইনসিডেন্ট হবার পরে তারা কেউই সুরক্ষিত অনুভব করছিলেন না, তাই তারা হসপিটাল থেকে পালিয়ে গেছেন। এখানেই মাননীয় কোর্ট বললেন যে কোনো ডক্টর অসুরক্ষিত অনুভব করেন তাহলে আপনারা ইমেল করতে পারেন রেজিস্টার্ড জুডিশিয়াল অফ দি সুপ্রিম কোর্টকে। কলকাতা পুলিশ অ্যাপ্রিহেন্ডই করতে পারলো না যে এত লোক ছুটে আসছে হসপিটালকে অ্যাটাক করবে বলে। এটা কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অ্যাবসলিউটলি ফেল কতটা সেটাই প্রমাণ করে দেয়। জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় বললেন আমরা এটা অ্যাবসলিউটলি বুঝতে অক্ষম যে কিভাবে পশ্চিমবঙ্গ পুলিশ এই জিনিসটার আগে কোনো খবরই পেলেন না যে এত লোক ছুটে আসছেন অ্যাটাক করার জন্য। আর এখানেই সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন মেন গোড়া তো লুকিয়ে রয়েছে যে ডিআইজি ইনচার্জের আন্ডারে কলকাতা পুলিশ কাজ করেন, সেখানে তার নিজেরই ওপরে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যালিগেশন লাগানো রয়েছে।
সেই জন্য এই ডিআইজি ইনচার্জকে এখান থেকে হাঁটানো উচিত। অন্যদিকে কপিল সিব্বল এই সাবমিশনকে খারিজ করে বলেন যে না, এটা একদমই সঠিক সাবমিশন নয়। আর এই ডিআইজি কে জানেন? একটু গেস করে কমেন্টে লিখুন তো। এরই সাথে সিবিআইকে বলা হলো আপনারা স্টেটাস রিপোর্ট দেবেন, আপনাদের ইনভেস্টিগেশন কতদূর এগোলো। ভেন্ডালিজমের ঘটনাতে কলকাতা পুলিশ এখনো ইনভেস্টিগেশন করছেন, সেটারও স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্ট চেয়ে পাঠালেন। আমার তো এখানে মনে হয় হসপিটালকে ভাঙচুর করা হলো, এই ইনভেস্টিগেশনের দায়িত্ব কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইকে দিয়ে দেওয়া উচিত, কারণ সব কিছুই তো হচ্ছে এখানে নিরপেক্ষভাবে, তাই না? রাজ্য সরকারের মেশিনারি অ্যাবসলিউটলি ফেল করে গেছে। এখানেই লাস্ট বাট নট দ্য লিস্ট, পঞ্চম পয়েন্টে সুপ্রিম কোর্ট অনেকগুলো প্রবলেমকে হাইলাইট করলো, যেখানে নার্সেদের জন্য প্রপার রেস্টরুম থাকে না, মেল অ্যান্ড ফিমেলদের জন্য প্রপার রেস্টরুমের বন্দোবস্তের কথা বললেন, হস্টেল থেকে হসপিটালের দূরত্ব অনেক বেশি হয়, তো সেইটা সম্পর্কেও কিছু বললেন, আর আনহাইজেনিক টয়লেটসের কথাও এখানে হাইলাইট করা হলো, যাতে তাদের কাজের জায়গাটা কমফোর্টেবলি তারা কাজ করতে পারে, সেই জিনিসগুলোকেও নজর দেওয়ার কথা এখানে বলা হলো। আর ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্টকে অ্যালাউ করে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় লাই ডিটেক্টর টেস্ট শিয়ালদাহ কোর্ট থেকে। এই টেস্ট থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ও ইনভলভ একা ছিল নাকি এর সঙ্গে আরো অনেকে কেউ ছিল, এটা কি আগে থেকেই প্রিপ্ল্যান ছিল, আরো কিছু এখানে লুকিয়ে রয়েছে, কি রেজাল্ট হয় এই লাই ডিটেক্টর টেস্টের। আর এখানে এই মহাশয় কোর্টে পৌঁছে গেছেন একটা গেগ অর্ডার পাস করানোর জন্য। গেগ অর্ডার মানে জানেন? গেগ অর্ডার মানে হচ্ছে এনার সম্পর্কে পাবলিকে যেন আমরা কিছু কথা না বলি। মিডিয়া আউটলেটস যারা ব্রডকাস্ট করছেন এই খবরের ব্যাপারে, যাদের কোনো রকম কথা না বলা হয়, চুপ করানোর জন্য গেগ অর্ডার পাস করানো হয়। অনারেবল ক্যালকাটা হাইকোর্ট গেগ অর্ডারকে ডিক্লাইন করেছেন, মানে রিফিউজ করেছেন। যার এগেনস্টে বায়োমেডিক্যাল ওয়েস্ট রিলেটেড অ্যালিগেশন ওঠে তার কথা কেউ বলবে না। বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে কি বুঝতে পারছেন? ধরা যাক যারা একটু উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আসে না, এই সব মানুষেরা যখন সরকারি হসপিটালে যায়, তাদেরকে যেই সিরিঞ্চি দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়, এক্সাম্পল দিয়ে বলছি, ধরা যাক এই সিরিঞ্চিটা আগে কারোর ক্ষেত্রে ইউজ করা হয়েছে, এইচআইভি পজিটিভ কোনো ব্যক্তির জন্য ইউজ করা হয়েছে, এমনও তো হতে পারে। তো বায়োমেডিক্যাল ওয়েস্ট রিলেটেড আরো অনেক বড় বড় যেসব অ্যালিগেশন লাগছে, কেন পাবলিক চুপ করবে? ডেফিনেটলি চুপ করবে না। বায়োমেডিক্যাল ওয়েস্ট কতটা ডেঞ্জারাস আপনারা জানেন। ধরুন ইউজ সিরিঞ্জ, ইউজ স্যালাইন, আমরা আপনার সাধারণ মানুষরা সরকারি হসপিটালে যাই যারা ওই ক্রিমি লেয়ার থেকে বিলং করে না, সেখানে গিয়ে যে ওষুধটা আমাদের দেওয়া হচ্ছে, যে সিরিঞ্জটা দেওয়া হচ্ছে, সেটা এইচআইভি ইনফেক্টেড হতে পারে, অন্য কোনো ডিজিজ হতে পারে সেখান থেকে, সেগুলো আমাদের ব্যবহার হচ্ছে। ক্লিয়ার নেক্সাস ছিল, ক্লিয়ার প্রুফ ছিল, ক্লিয়ার এভিডেন্স ছিল, তারপরও কোনো ব্যবস্থা হয়নি। তো কি বেরিয়ে আসবে এই চারজন ডাক্তারের লাই ডিটেক্টর টেস্ট থেকে, সেটাও আপনাদেরকে জানাবো। অসংখ্য ধন্যবাদ।